গল্পের শুরুটা হয় আজ থেকে 11 বছর আগে, বানারস, যেখানে একজন পণ্ডিত আর তার ছোট ছেলে মিলে এক ব্যক্তির পূজার কাজ করছিল। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু পূজা শেষ করে বাপ বেটা বাড়ি ফেরার পথে নৌকার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। হঠাৎ পণ্ডিত নৌকা থেকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপারটা ছিল, বাবার মৃত্যুর পর ছেলেটা সরাসরি আঘরীদের কাছে চলে যায়, আর ওর চেহারা দেখে একবারও মনে হচ্ছিল না সে নিজের বাবাকে হারিয়ে কোনো কষ্ট পেয়েছে। তার মধ্যে শোকের ছিটে ফোটাও নেই, বরং পুরো দৃশ্যটাই এমন লাগছিল যেন ছেলেটার ভিতর অন্য কিছু কাজ করছে। এরপর সিন চলে আসে প্রেজেন্ট টাইমে, যেখানে আমাদের নিখিল নায়ারকে দেখানো হয়। সে এফবিআইতে ফরেন্সিক সায়েন্সের প্রফেসর হিসেবে কাজ করছে। হঠাৎ অর্জুন নামে তার এক বন্ধু তার সাথে একটি কেসের ব্যাপারে কথা বলতে আসে। মূলত নিখিল কোনো সাধারণ ফরেন্সিক এক্সপার্ট ছিল না। সে নিজের কাজের ক্ষেত্রে অসাধারণ, শার্প মাইন্ডেড আর ডিটেল ওরিয়েন্টেড একজন মানুষ। কিন্তু তার এই অতিরিক্ত কাজ পাকার স্বভাবের জন্য তার পার্সোনাল লাইফ খুব একটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে তার স্ত্রী নায়না নিখিলের উপর খুশি ছিল না, কারণ নিখিল নিজের ফ্যামিলির চেয়ে নিজের কাজকে অনেক বেশি প্রায়োরিটি দিত। এদিকে ইন্ডিয়াতে এক মাস্ক পরিহিত কিলার খুব নির্মমভাবে এক নারীকে খুন করে তার মাথাটি ওভেনের মধ্যে দিয়ে পুরো চেহারাটি পুড়িয়ে দেয়, আর তারপর সেই ডেড বডিটি একটি নির্জন স্থানে কুকুরদের মধ্যে ফেলে আসে। এরপরে নিখিলের কাছে একটি আননোন নম্বর থেকে মেসেজ আসে, যেখানে কিছু কোঅর্ডিনেটস পাঠানো হয়েছিল। নিখিল সঙ্গে সঙ্গে ওই কোঅর্ডিনেটসগুলো সিবিআইতে কাজ করা তার বন্ধু লোলারকে ফরওয়ার্ড করে দেয়। লোলার্ক ওই লোকেশনে গিয়ে একটি ভয়ঙ্কর জিনিস খুঁজে পায়, একটা পচে যাওয়া ডেড বডি, যার মুখে একটি মাস্ক পরানো ছিল। এমনকি পুরো বডিটি দেখেই বোঝা যাচ্ছে কুকুরে খুবলে খুবলে খেয়েছে। সব থেকে শকিং বিষয় হলো, এই ধরনের কোঅর্ডিনেটস নিখিলের কাছে এটাই প্রথমবার আসেনি। এর আগেও দুবার সে এমন কোঅর্ডিনেটস পেয়েছিল, আর প্রতিবারই সিবিআইকে ফরওয়ার্ড করলে সিবিআই সেখানে গিয়ে ডেড বডি খুঁজে পেয়েছিল। এই কেসটা হ্যান্ডেল করছিল সিবিআইয়ের টপ ফরেন্সিক অফিসার ধনঞ্জয় রাজপুত, যাকে সবাই ডিজে বলে ডাকে, আর তার সাথে আছে তার কলিগ নুসরাত। তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে বডিতে একটি কমন প্যাটার্ন নোটিস করে। সব ভিকটিমের ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার কাটা হয়েছে, তাই ধারণা এই খুনগুলো কোনো এক সিরিয়াল কিলার করছে। এদিকে কিলার আবার ডিজেকে একটি সিডি পাঠায়, যেখানে সে হিন্দু মিস্টিসিজম নিয়ে কিছু কথা বলেছে, যেন এই মার্ডারগুলো শুধু ক্রাইম নয়, এর পেছনে আরও বড় কোনো সিম্বলিক মিনিং আছে। এখানে আমরা জানতে পারি নিখিল একসময় সিবিআইতে কাজ করত, কিন্তু কোনো একটি বড় ঘটনার পর সে সিবিআই ছেড়ে চলে গিয়েছিল। আর নিখিল আবার সিবিআইতে ফিরে আসুক তার স্ত্রী নায়না এটা কখনোই চায় না, কিন্তু নিখিলের মন সিবিআইতে পড়ে আছে। সাথে আমরা এটাও জানতে পারি যে নিখিলের সিবিআই ছেড়ে যাওয়ার পিছনে ডিজেরও একটা কানেকশন ছিল। তবে এক্স্যাক্টলি কী হয়েছিল, কেন নিখিলকে সিবিআই ছেড়ে চলে যেতে হয়েছিল, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারব। এরপর ইনভেস্টিগেশনের মাঝে লোলার কিলারের ব্যবহার করা একটি কার খুঁজে বের করে। ডিজেকে জানালে ডিজেও সেটা ইন্সপেক্ট করতে চায়, কিন্তু কারটি খোলা মাত্রই কারের মধ্যে আগুন লেগে যায়। মূলত এই কারের মধ্যে এক ধরনের গ্যাস রাখা ছিল, তাই ডোর খোলা মাত্রই অক্সিজেনের সংস্পর্শে আগুন লেগেছে। মানে কিলার শুধু মার্ডারই করছিল না, সে ইনভেস্টিগেটরদের সাথেও ডেঞ্জারাস মাইন্ড গেম খেলছিল। এরপর ডিজে বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই তার স্ত্রী সন্ধ্যার ফোন থেকে একটি টেক্সট পায়, যেখানে বলা ছিল সন্ধ্যা তার জন্য একটি সারপ্রাইজ পাঠিয়েছে। ডিজে বাড়ির বাইরে একটি অনভেলাপ পায়, যার ভিতরে একটি পেন ড্রাইভ ছিল। তবে সে যখন পেন ড্রাইভটি কানেক্ট করে, তখন তার সামনে যা আসে সেটা দেখার জন্য সে একবারেই প্রস্তুত ছিল না। কারণ সিবিআইতে রিসেন্ট যে বডিটি তারা খুঁজে পেয়েছিল, সেটা আর কারো নয়, ডিজের নিজের স্ত্রী সন্ধ্যার ডেড বডি ছিল। আর সন্ধ্যাকে ওই কিলার কীভাবে খুন করেছে সেই পুরো ভিডিওটি এই পেন ড্রাইভের মধ্যে পাঠিয়েছে। এর মাঝে আমাদের আবার 18 বছর আগে বানারসের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এক ছোট্ট ছেলে আঘরীদের কাছে যাচ্ছে। এই ছেলেটার নাম শুভ। তার বাবা রাধাচরণ সবসময় তাকে অসুর বলে ডাকত, কারণ শুভের মধ্যে অদ্ভুত এক ধরনের ক্ষমতা ছিল। সে বইয়ের একটি পৃষ্ঠা শুধু একবার দেখলেই পুরোটা পড়ে ফেলতে পারত, আর সব কিছু মনেও রাখত। অর্থাৎ ছোটবেলা থেকেই তার আইকিউ ছিল অসাধারণ। কিন্তু রাধাচরণের এই অদ্ভুত আচরণ আর কঠোর ব্যবহার শুভের মনে বাবার প্রতি ভয় আর রাগ দুটোই তৈরি করেছিল, যে জন্য একসময় সেই রাগের বশেই শুভ একটি ভয়ঙ্কর কাজ করে বসে। সে একটা কুকুরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় তার ভেতরে ধীরে ধীরে একটি অন্ধকার মানসিকতা তৈরি হচ্ছিল। আর রাধাচরণ সেই ব্যক্তি যাকে আমরা প্রথমে নৌকা থেকে পড়ে মারা যেতে দেখেছিলাম। এরপরের গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে,
যেখানে ডিজে তার স্ত্রীর মার্ডার ভিডিওটি দেখার সময় ওই কিলারের শরীরে একটি ট্যাটু লক্ষ্য করে। এর মধ্যে নিখিল আমেরিকা থেকে ইন্ডিয়াতে ফিরে এসে আবার সিবিআইতে যোগদান করে। অন্যদিকে নাগাল্যান্ড পুলিশ একটি ডেড বডি খুঁজে পায়, যেই বডির পাশে ঠিক একই রকমের একটি মাস্ক পড়েছিল। এমনকি ওই ব্যক্তির ঘাড়েও ঠিক একই রকম একটি ট্যাটু দেখতে পাওয়া যায়। আবার এদিকে নিখিল ডিজের সাথে দেখা করে, যেখানে ডিজে নিখিলকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায় যে সন্ধ্যার একটা অ্যাফেয়ার চলছিল আর সে ডিজেকে ডিভোর্সও দিতে যাচ্ছিল। এদিকে নাগাল্যান্ডের ওই ডেড বডির খবর পেয়ে নুসরাত নাগাল্যান্ডে গিয়ে বডিটি ইন্সপেক্ট করে। আর লোলারকে দেখা যায় সিবিআইতে রসুলের কাছে এসেছে, যে কিনা এখানে হ্যাকারের কাজ করে। রসুল লোলারকে জানায় যে সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারছে যে কিলারের কাছে সন্ধ্যার কিচেনে চাবি ছিল। শুধু তাই নয়, সন্ধ্যার কারের মধ্যে একটি গোপন জিপিএস ট্র্যাকারও লাগানো ছিল। আবার অন্যদিকে নাগাল্যান্ডে নুসরাত ওই বডির ইন্সপেক্ট করতে গিয়ে জানতে পারে যে যে ব্যক্তি মারা গেছে তার নাম লাল, আর এই সেই ব্যক্তি যে সন্ধ্যাকে খুন করেছিল, আর তার মৃত্যু হচ্ছে পয়জনের কারণে। এই জন্য লালের বডিটিকে দ্রুত সিবিআইতে নিয়ে আসা হয়। আর লালের বডিটি ইন্সপেক্ট করতে গিয়ে নিখিল বুঝতে পারে যে লালের মৃত্যুটি একটি সাধারণ মৃত্যু নয়, কেউ প্ল্যান করেই তাকে খুন করেছে। আবার কথায় কথায় নুসরাতও নিখিলকে জানায় যে সন্ধ্যার বডিটি যখন তারা ইন্সপেক্ট করছিল তখন তারা জানতে পেরেছে যে সন্ধ্যা রিসেন্টলি অ্যাবর্শন করিয়েছিল। এটা জানার পরই নিখিলের ডিজের প্রতি সন্দেহ শুরু হয়। আবার এদিকে ওই হ্যাকার রসুল জানতে পারে সন্ধ্যার কারে যে ডিপিএস ট্র্যাকার লাগানো ছিল এবং সন্ধ্যার ফোন সব কিছু ডিজের কম্পিউটারের সাথে কানেক্ট করা ছিল, মানে ডিজের কম্পিউটার থেকে সব কিছু মনিটর করা হচ্ছিল। তো সব তথ্য প্রমাণ যেহেতু ডিজের বিরুদ্ধে যাচ্ছিল, তাই নিখিলের কথা মতো রসুল লালের ট্রাভেল হিস্ট্রি চেক করে এবং এখানেই তারা জানতে পারে লাল কয়েকদিন আগে ফ্লাইটে করে দিল্লিতে এসেছিল। তাই নিখিলের ধারণা লাল হয়তোবা ডিজের সাথে দেখা করতে এসেছিল। আবার লালের ঘর থেকে যে ক্যাশ টাকা উদ্ধার করা হয়েছে, নিখিল ওই টাকাগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় এবং ওই টাকায় থাকা ফিঙ্গারপ্রিন্ট ডিজের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করাতে বলে। আবার লালের অ্যাজমা ছিল। লালের বডির কাছে যে ইনহেলারটি পাওয়া গিয়েছিল সেখানে এক ধরনের পয়জনের স্যাম্পল পাওয়া যায়। তাই নিখিল ধারণা করে এমন নির্ভুলভাবে প্ল্যান করে মার্ডার এক্সিকিউট করতে শুধুমাত্র কোনো ফরেন্সিক এক্সপার্টের পক্ষেই সম্ভব, আর ডিজে এই ফিল্ডের সব থেকে বেস্ট। তাই নিখিল এই সকল সন্দেহ নিয়ে ডিজের সাথে কথা বলে, কিন্তু ডিজের কথা ডিজেকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু নিখিল এই বিষয় নিয়ে সিবিআইয়ের প্রধান শশাঙ্কের সাথে দেখা করে সকল তথ্য প্রমাণ সাবমিট করে, যে জন্য একসময় তারা ডিসাইড করে যে তারা ডিজেকে অ্যারেস্ট করবে। তাই কথা মতো ডিজেকে অ্যারেস্ট করা হয়, কিন্তু ডিজে তখনও বলছে নিখিল এটা ভুল করছে, ডিজেকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে এবং কেসটিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। এরপরে আমাদের একটি গোপন ল্যাব দেখানো হয়, যেখানে কোনো এক আননোন ব্যক্তি অনেকগুলো কম্পিউটারের সামনে বসে সব কিছু নজর রাখছে, আর এখানে তার সামনে কিলারের সেই মাস্কটিও দেখা যায়। এরপর আমাদের আবার 18 বছর পূর্বের বানারসের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে শুভের দাদা নীলকণ্ঠ যোশী শুভকে একজন চাইল্ড সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। আর সেখানেই ডক্টর শুভের সাথে কথা বলে এবং শুভের দাদার সাথে কথা বলে বুঝতে পারে শুভের আইকিউ লেভেল অনেক বেশি হাই। এমনকি যখন ডক্টর শুভের কাছে জানতে চায় যে বড় হয়ে শুভ কী হতে চায়, তখন শুভ জানায় সে বড় হয়ে অসুর হতে চায়। শুভের মুখে এমন কথা শোনার পর ডক্টর শুভের দাদাকে বলে যে তার রাধাচরণের সাথে কথা বলে রাধাচরণকে বোঝানো উচিত যাতে সে শুভের সাথে এমন আচরণ না করে আর এই ধরনের কথা না বলে। ডক্টরের কথা শুভের অটিজমের সিমটমস আছে, আর তার ধারণা শুভের হাইপারলেক্সিয়া আছে। তো একদিকে যখন ডক্টর নীলকণ্ঠ যোশীর সাথে কথা বলছিল, তখন শুভ অন্য একটি রুমের মধ্যে একটি হিউম্যান স্কেলেটন দেখতে পায়। আর ওই স্কেলেটন দেখে শুভ তার বাবার কথা চিন্তা করে রাগের বশে ওই স্কেলেটনের একটি ইন্ডেক্স ফিঙ্গার ভেঙে ফেলে। এখান থেকে সিন প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখতে পাই নিখিলের কাছে একটি আননোন নম্বর থেকে 3টি ভিন্ন কোঅর্ডিনেটস এসেছে। এ পর্যন্ত যে কোঅর্ডিনেটস এসেছিল সবগুলো জায়গাতেই তারা ডেড বডি পেয়েছে। তাই নিখিল সাথে সাথে ওই কোঅর্ডিনেটসগুলো টেস্ট করে এবং জানতে পারে যে এর একটা কলকাতার সল্ট লেক, একটা দিল্লির একটি মার্কেট, আর আরেকটা গুরুগ্রামের সিকান্দারপুরের। প্রথম কোঅর্ডিনেটসটি ফলো করে কলকাতা পুলিশ গাড়ির মধ্যে এক ব্যক্তির লাশ পায়, যেখানে বডির পাশেই একই ধরনের একটি মাস্ক পড়েছিল। এখানে আরও জানা যায় কিলার কারের এক্সস্ট পাইপ টেম্পার করে দেওয়ায় সেখানে গ্যাস ঢুকে ওই ব্যক্তির কারের মধ্যে মৃত্যু হয়েছে। তদন্তে আরও জানা যায় এই মৃত ব্যক্তি একজন অনেক ভালো ব্যক্তি ছিল
আর এই বিষয়টাই সিবিআই টিমকে বেশি কনফিউজ করে দিচ্ছে যে কিলার র্যান্ডম লোকেশনের র্যান্ডম ব্যক্তিদেরকে কেন টার্গেট করছে। এদিকে জেলে বসে ডিজেও এই সকল বিষয় নিয়ে খুবই চিন্তিত, কারণ ডিজে ভালো করে জানে কেউ তাকে ফাঁসিয়েছে। তাই ডিজে কারারক্ষীদের কাছে একটি পেন এবং পেপার চায় যাতে সে ভিতরে বসে তদন্ত করতে পারে, কিন্তু এগুলোতে নিয়ম বহির্ভূত হওয়ার কারণে তারা ডিজেকে একটি চক দেয়, আর ডিজে ওই চক দিয়ে দেয়ালে তার নিজের মতো করে তদন্ত শুরু করে। অন্যদিকে সিবিআই দ্বিতীয় কোঅর্ডিনেটস ফলো করে গুরুগ্রামে পৌঁছালে সেখানে তারা একটি বহুদিনের পুরাতন এবং পরিত্যক্ত গ্রেভইয়ার্ড খুঁজে পায়। আর দিল্লি মার্কেটে তদন্ত করে তারা একটি কফিন মেকারের শপ পায় যেখানে তারা তেমন কিছুই পায়নি, তবে সেখানে একটি টাইমার লাগানো আছে যেখানে 9 ঘন্টা অবশিষ্ট আছে, যে জন্য নিখিল ধারণা করে যে কিলার হয়তোবা এবার কোনো জীবিত ব্যক্তিকে কফিনে করে মাটির নিচে পুঁতে রেখেছে, এটা তারই টাইমার হবে। তাই তারা কফিন মেকারের তথ্য বের করে। আবার এর মধ্যে নিখিল ফরেন্সিকে দেয়া লালের বাড়িতে পাওয়া যে টাকাগুলো ছিল ওই টাকার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করে জানতে পারে যে এখানে শুধুমাত্র ডিজের থাম্বনেইলের ফিঙ্গারপ্রিন্ট আছে, ইন্ডেক্স ফিঙ্গারের নেই। এতে করে নিখিলের সন্দেহ হয় যে কেউ হয়তো বা প্ল্যান করেই ডিজেকে ফাঁসানোর চেষ্টা করছে। আবার এর মধ্যে সিবিআই টিম ওই কফিন শপের ওনারের ডিটেলস বের করে ফেলে এবং জানতে পারে ওই ব্যক্তির নাম জর্জ। তবে জর্জের ওয়াইফ জানায় জর্জ মাঝে মাঝে এমন না বলে কোথাও চলে যায়, আবার ফিরেও আসে, যে জন্য নিখিল জর্জের ফোন লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে এবং তারা জানতে পারে যে জর্জের লাস্ট লোকেশন সেই পুরাতন পরিত্যক্ত কবরস্থানে। তাই নিখিল তার টিম নিয়ে দ্রুত সেই কবরস্থানে চলে যায়। নিখিল লক্ষ্য করে আশেপাশে বেশ কিছু পুরাতন এবং পরিত্যক্ত কার পড়ে আছে। নিখিল ধারণা করে যে জর্জকে হয়তোবা এর মধ্যে কোনো কারের পিছে রাখা হতে পারে। এমনকি একটি কারের পিছের বক্সের মধ্যে তারা জর্জকে পেয়েও যায়, তবে জর্জ তখন বেহুশ ছিল। জর্জের সেন্স ফিরে এলে জর্জ জানায় গত রাতে মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তি তার কাছে গিয়েছিল, আর জর্জের তথ্য মতে জর্জ তার পরিবারকে বাঁচাতেই মাস্ক পরিহিত ওই ব্যক্তির উপকার করেছে, মানে কাজগুলো করেছে। এমনকি গত রাতে জর্জ 10 ফিট সাইজের একটি কফিনও তৈরি করে দিয়েছিল যেখানে ওই মাস্ক পরিহিত ব্যক্তি এক জীবন্ত ব্যক্তিকে ঢুকিয়ে মাটি চাপা দিয়েছে। নিখিল এতে করে স্পষ্টই বুঝতে পারে যে 9 ঘন্টার যে টাইমার সেট করা আছে সেটা অন্য কারোর জন্য নয়, কফিনের মধ্যে জীবিত যে ব্যক্তিকে রেখে মাটি চাপা দেওয়া হয়েছে এটা তার লাইফ টাইম। কারণ সাধারণত একটি কফিনের মধ্যে অক্সিজেন শেষ হতে 9 ঘন্টা সময় লাগে। তবে মাস্ক পরিহিত ওই ব্যক্তি কফিনটাকে ঠিক কোথায় মাটি চাপা দিয়েছে সেটা জর্জ বলতে পারে না, কারণ ওই ঘটনার পর সে জর্জকে বেহুশ করে এই কারের পিছে আটকে রেখেছিল। আবার এদিকে ডিজে কারাগারে বসে অ্যানালাইজ করে বুঝতে পারে যে কিলার জেনে বুঝেই নিখিলকে ইউএস থেকে ইন্ডিয়া আসতে বাধ্য করেছে যেন নিখিল এই কেসটি হ্যান্ডেল করে, আর নিখিলের দ্বারা তাকে জেলে পাঠিয়েছে। তাই ডিজে কারাগার থেকে নিখিলকে কল করে বোঝানোর চেষ্টা করে যে নিখিলের লাইফ রিস্ক আছে। কিলার জেনে বুঝে তাকে কোঅর্ডিনেটস পাঠিয়েছে আর সব কিছুই নিখিলকে ট্র্যাপ করার একটা প্ল্যান। কিন্তু নিখিল ডিজের কথা ইগনোর করে জর্জকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং পুরো কবরস্থানে তারা 10 ফিটের ওই কফিনটাকে খুঁজতে শুরু করে যে কোন স্থানে এটি মাটি চাপা দেওয়া হচ্ছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে একসময় নিখিল সেখানের একটি জায়গা দেখে বুঝতে পারে যে এই জায়গা দিয়ে টেনে নেওয়া হয়েছে, আর ওই জায়গাতে খনন করেই তারা সেই কফিনটি পেয়েও যায়। আর কফিনটি যখনই খোলা হয় আচমকা কফিন থেকে চতুর্দিকে শুট শুরু হয়, সেখানে এক ধরনের গ্যাস বেরিয়ে যায়, যে জন্য আশেপাশে যারা ছিল সবাই বেহুশ হয়ে পড়ে। আর এরপর সেই কফিনের ভিতর থেকে মাস্ক পরিহিত এক ব্যক্তি বের হয়। তার মানে এই সেই কিলার যে এই সকল পরিকল্পনা করছিল। এমনকি এরপর সে নিখিলকে অপহরণ করে নিয়ে আসে এবং তার নিজের সেফ প্লেসে নিয়ে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখে। এখান থেকে সিন চলে যায় আবার 11 বছর পূর্বে, যেখানে আমরা দেখতে পাই বানারসের শুভ আর তার বাবা রাধাচরণ যে ব্যক্তির জন্য পূজা করছিল সে অন্য কেউ নয়, ডিজে ছিল। আর এরপর পুলিশ যখন রাধাচরণের ডেড বডিটি উদ্ধার করেছিল, ডিজে রাধাচরণের ডেড বডি দেখেই বুঝতে পেরেছিল যে রাধাচরণের মৃত্যু পানিতে ডোবার কারণে হয়নি, পয়জন দেওয়ার কারণে হয়েছিল। এমনকি ডিজে যখন শুভের সাথে কথা বলার চেষ্টা করে তখন শুভ উদ্ভট ব্যবহার করছিল, এমনকি কর্মের বিষয়ে কথা বলছিল, যে জন্য ডিজের সন্দেহটা শুভের উপরই হয়েছিল। এখান থেকে সিন প্রেজেন্টে, যেখানে সিবিআই অফিসার সবাই নিখিলকে খোঁজার চেষ্টা করছে। আবার নিখিলের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে নায়না তার একমাত্র মেয়েকে নিয়ে ইন্ডিয়াতে চলে এসেছে। সে সোজা সিবিআই অফিসে এসে নিখিলকে খুঁজছে। এদিকে নিখিলের জ্ঞান ফিরতেই কিলার ফোনের মাধ্যমে নিখিলের সাথে কথা বলে, যেখানে নিখিলও বুঝতে পারে যে কিলার ইউএস থেকেই তাকে ফলো করছিল।
এমনকি নিখিলের ইন্ডিয়াতে আসা, এই কেস হ্যান্ডেল করা, ডিজেকে জেলে পাঠানো, এই সব কিছু তাদেরই পূর্ব পরিকল্পনা ছিল। সাথে কিলার নিখিলকে নেয় না এবং তাদের একমাত্র মেয়ে রিয়ার বিষয়েও বলে নিখিলকে প্রতিনিয়ত থ্রেট দিতে শুরু করে। মূলত কিলার নিখিলকে ব্যবহার করে অভিলাষা চন্দ্র নামে এক নিউরো সায়েন্টিস্টকে মারতে চাচ্ছিল। যদিও নিখিল প্রথমে এসব করতে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে স্ত্রী সন্তানের কথা চিন্তা করে নিখিল একসময় কিলারের কথা রাজি হয়ে যায়, যে জন্য নিখিল অভিলাষার পুরো প্রোফাইল চায়। কথা মতো কিলার অভিলাষার সকল প্রোফাইল দিয়ে দিলে নিখিল স্টাডি করে কিলারকে একটি প্ল্যান বলে। নিখিলের প্ল্যান মতে অভিলাষার মুখের মধ্যে একটি টাইটানিয়ামের দাঁত ইমপ্লান্ট করা আছে। ওই টাইটানিয়ামের দাঁতটিকে আয়রনের দাঁত দিয়ে পরিবর্তন করে দিতে হবে, কারণ নিখিলরা জানে যে অভিলাষা একটি রিসার্চ করছে, আর প্রতিদিন তার এক্সপেরিমেন্টের আগে সে নিজেকে নিজের মেশিনের মধ্যে দিয়ে এক্সপেরিমেন্টের শোটা করে, আর মুখের মধ্যে দাঁত পরিবর্তন করে দেয়। মেশিনের ম্যাগনেটিক ফিল্ডের কারণে লোহার ওই দাঁতটি একদম বুলেটের মতো কাজ করবে। সাথে নিখিল এটাও বুদ্ধি দেয় যে মৃত্যুর পর বডিটি তারা যেন পানিতে ফেলে দেয়, যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। তো নিখিলের কথা মতো কিলার এভাবেই কাজ করে, আর অভিলাষার মৃত্যু হয়। এরপর লোলার্কের কাছে ঠিক একই রকম একটি কোঅর্ডিনেটস আসে, আর সেটি ফলো করে তারা পানির মধ্যে অভিলাষার ডেড বডি খুঁজে পায়। এটা একটা আন্ডার ওয়াটার ক্রাইম। এই ধরনের ক্রাইমে কোনো এভিডেন্স পাওয়ার সম্ভাবনা একদমই নেই, কিন্তু ডিজে একমাত্র ব্যক্তি যে এর আগেও ঠিক একই জায়গাতে একটি আন্ডার ওয়াটার ক্রাইমের ইনভেস্টিগেশন করেছিল। তাই লোলার্ক আর নুসরাত বাধ্য হয়ে জেলে গিয়ে ডিজের সাথে দেখা করে। এমনকি তারা এক সময় ডিজের কথা মতো ডিজেকে আনঅফিসিয়ালি জেলের বাইরে ওই মার্ডার স্পটে নিয়ে আসে। আর এই পুরো মার্ডারের প্যাটার্ন এবং সব কিছু পর্যালোচনা করে ডিজে বুঝতে পারে এই মার্ডার অন্য কেউ নয়, নিখিলের প্ল্যান মতো করা হয়েছে। আর এই মার্ডারের দ্বারা নিখিল তাদেরকে কোনো একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কারণ নিখিল যখন সিবিআইতে প্রথম জয়েন করেছিল তখন নিখিল ডিজের সাথে ঠিক একই রকম একটি আন্ডার ওয়াটার কেস সলভ করেছিল। এরপর আমাদের 10 বছর পূর্বের একটি দৃশ্য দেখানো হয়। শুভ তখন বানারস জেলে। এখানে আমরা দেখতে পাই জেলের মধ্যে শুভর বেশ কিছু ফলোয়ার হয়েছে। এমনকি একসময় তারা একটি রিলিজিয়াস কাল্টও তৈরি হয়, যেখানে তারা তাদের নিজের রক্ত পর্যন্ত উৎসর্গ করছিল। আবার এদিকে নিখিলের স্মোকের অভ্যাস ছিল। অনেকদিন যাবৎ বন্ধ থাকার কারণে স্মোক করতে পারছে না। এই জন্য নিখিল কিলারকে সিসিটিভির মাধ্যমে কিছু সিগারেট চায়, কিন্তু কিলার নিখিলকে সিগারেট না দিয়ে কিছু প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দেয়। এমনকি কিলার নিখিলের সাথে দেখা পর্যন্ত করে, আর নিখিল কিলারকে দেখেই অ্যানালাইজ করার চেষ্টা করে। এদিকে জেলের মধ্যে ডিজের কেশর নামে এক মোটিভেশনাল স্পিকারের সাথে দেখা হয়, যার মধ্যে বেশ রিলিজিয়াস নলেজ ছিল। আবার এখনও পর্যন্ত যেহেতু নিখিলকে উদ্ধার করা যায়নি, আর নিখিল ডিজের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, তাই শশাঙ্ক একসময় সিদ্ধান্ত নেয় যে ডিজে জেলের মধ্যে থেকে কেসের ইনভেস্টিগেট করবে। এমনকি তার জন্য একটি সেট আপও তৈরি করে দেওয়া হয়। এদিকে নুসরাতদের সাথে সাম্মান নামে একজন সাইকোলজিস্টও আনা হয়, আর ভিকটিমদের মধ্যে লিঙ্ক খোঁজার জন্য সে ভিকটিমদের হরোস্কোপ ফলো করার জন্য সাজেস্ট করে। এবং ডিজেও স্পষ্ট বুঝতে পারছে কেউ তার উপর বদলা নেওয়ার চেষ্টা করছে। আর এরকম কে করতে পারে? ডিজে তার পাস্টের বেশ কিছু লিঙ্ক খুঁজে বের করে, আর সেখান থেকে তার শুভের বিষয়টা মনে পড়ে। তাই লোলারকে শুভের বিষয়ে তদন্ত করতে পাঠায়। ডিজের কথা মতো লোলার বানারসে গিয়ে যশমাত নামক একজন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তার সাথে দেখা করে, যেখানে যশমাত লোলারকে শুভের বিষয়ে জানায় যে ওই সময় বাবাকে মৃত্যুর দায়ে শুভকে জেলে ঠিকই রাখা হয়েছিল, কিন্তু 2008 সালে জেলের মধ্যে আচমকা আগুন লেগে যাওয়ায় শুভ সহ 3 জন কয়েদির মৃত্যু হয়েছিল। লোলার ডিজেকে এই বিষয়টা জানালে ডিজের তখন ওই কেসের সম্পর্কে মনে পড়ে, কারণ আজ থেকে 10 বছর পূর্বে ডিজের কারণে শুভকে পুলিশে দেওয়া হয়েছিল। আর যাওয়ার সময় শুভ ডিজেকে থ্রেডও দিয়েছিল। তাই ডিজে ধারণা করে যে ওই শুভ এখনও পর্যন্ত জীবিত আছে, আর এই খুনগুলো সেই করছে। আবার অন্যদিকে নিখিল এই রুম থেকে কিভাবে বের হবে সেই বিষয় নিয়ে প্ল্যান করছিল। নিখিল বিভিন্ন জিনিসে ট্রাই করে এবং একসময় সেখানে থাকা টিভির সিগন্যাল ট্রান্সমিশনের মাধ্যমে তার লোকেশন জানার চেষ্টা করে। ঠিক তখনই কিলার নিখিলকে সেকেন্ড টার্গেটের প্রোফাইলটি দেয়, যার নাম আদিত্য। আর এই আদিত্য অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তো এরপর আমাদের 1 বছর পূর্বের কোলাপুরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে এক বৃদ্ধ পেইন্টার অসুর কালীর একটি পেইন্টিং তৈরি করছিল। সাথে সে তার নাতিকে মাইথোলজির গল্প শোনাচ্ছিল। আর এরপরই মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করে। এমনকি মাস্ক পরিহিত ওই কিলার কোনো একটি মেসেজ বলছিল। তো সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে কিলার নিখিলকে আদিত্যকে খুন করার প্ল্যান করার বিষয়ে কথা বলে।
কিন্তু নিখিলের কথা আদিত্যকে খুন করা একদম অসম্ভব, কারণ আদিত্যর সিকিউরিটি অনেক স্ট্রং, সবসময় ওর আশেপাশে ওর সিকিউরিটি থাকে। আবার অন্যদিকে ডিজে ওই মাস্কের বিষয়ে ইন্দোনেশিয়ার এক রিসার্চারের সাথে কথা বলে এবং সে ওই মাস্কের বিষয়ে জানায় এই মাস্কটি মূলত শয়তানকে রিপ্রেজেন্ট করে। আবার লোলার শুভের বিষয়ে তদন্ত করতে গিয়ে সেখানে শুভের অনেক পুরাতন অর্ধেক পুরো একটি ফটো পেয়েছিল। ডিজে নুসরাতকে ওই ফটোটির এজ প্রোগ্রেশন করে শুভের বর্তমান একটি ফেস তৈরি করতে বলে। তাই ডিজের কথা মতো নুসরাত শুভের একটি প্রেজেন্ট ডিজিটাল ফেস তৈরির কাজ করতে শুরু করে। আর অন্যদিকে লোলার শুভের বিষয়ে তদন্ত করতে গিয়ে বানারসে গিয়ে শুভের দাদা নীলকণ্ঠের সাথে দেখা করে। আর এখানেই কথার মধ্যে নীলকণ্ঠ যোশী লোলারকে শুভের একটি স্কেচ বুক দেখায়, যেখানে ছোটবেলায় শুভ এই বুকের মধ্যে অসুর, দৈত্য, দানব এই সকল স্কেচ তৈরি করে রাখত। সাথে নীলকণ্ঠ শুভের পাস সম্পর্কে জানায় যে শুভের বাবা রাধাচরণ এমন একটি ছেলে সন্তান চাচ্ছিল যে দেবতাদের নক্ষত্রে জন্ম হবে। এমনকি এজন্য সে শুভের জন্মের আগেই শুভের কুণ্ডলী তৈরি করে শুভের মায়ের প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় তার প্রেগনেন্সি কন্ট্রোল করার চেষ্টা করছিল। কিন্তু আনফর্চুনেটলি শুভের জন্ম তার কয়েকদিন আগেই হয়ে যায়, আর সেটা অসুরদের নক্ষত্রে, যে জন্য রাধাচরণ শুভকে অসুর হিসেবে সম্বোধন করত। এখানে নীলকণ্ঠ লোলারকে রাধাচরণের বেশ কিছু গল্প শোনায়, যেখানে রাধাচরণ দিতি এবং অদিতির মাইথোলজিক্যাল গল্পের ভিত্তিতে তার ওয়াইফের প্রেগনেন্সিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। যেখানে সেই ঋষির দিতি এবং অদিতি নামে দুজন স্ত্রী ছিল, যেখানে আদিত্যের পুত্র দেবতা হিসেবে জন্ম নিয়েছিল আর দিতির পুত্র অসুর হিসেবে। আর এসব হয়েছিল ভিন্ন নক্ষত্রে জন্ম হওয়ার কারণে। আবার অন্যদিকে কয়েদিদের মোটিভেশন দিতে কেশব মাঝে মধ্যেই জেলে আসত। আর কেশবের যেহেতু মাইথিক্যাল বিষয় নিয়ে অনেক জ্ঞান ছিল, তাই ডিজে এই কেসে সলভ করতে কেশবেরও হেল্প চায়। ডিজে কেশবের সাথে কথা বললে কেশব জানায় যে সুর অসুর এসব একটা কনসেপ্ট, কারণ মানুষের মস্তিষ্কে ভালো খারাপ দুটোই আছে। এটা ডিপেন্ড করে সে ভালো কাজ করে সুর হতে চায় না খারাপ কাজ করে অসুর হতে চায় তার উপর। সাথে এ পর্যন্ত যে সকল ভিকটিম মারা গেছে, কেশবকে ওই সকল ব্যক্তির হরস্কোপ দেখালে কেশব তাদের হরস্কোপ ফলো করে জানায় এই সকল ব্যক্তি ধনুষ্ট নক্ষত্রে জন্ম হয়েছিল, আর এই সকল ব্যক্তির কুণ্ডলিতে লেখা ছিল এরা পৃথিবীতে জন্ম নিয়ে ভালো কাজ করবে। তার মানে পরবর্তী ভিকটিমরাও ধনুষ্ট নক্ষত্রের হওয়াটাই স্বাভাবিক। তাই এখন পরবর্তী ভিকটিম থেকে খুঁজে বের করতে হলে তাদেরকে ওই সকল মানুষের হরস্কোপ খুঁজে বের করতে হবে। আর এদিকে রসুল নিজেকে জানায় যে ন্যাশনাল ইনফরমেটিভ সিস্টেমের যে ডেটাবেজ আছে, কিলার হয়তোবা ওই ডেটাবেজ থেকেই সবার তথ্য নিয়ে সেখান থেকে ধনুষ্ট নক্ষত্রের ব্যক্তিদেরকে সিলেক্ট করে করে খুন করছে। কারণ ওই ডেটাবেজে প্রত্যেকটি ব্যক্তির ডেট অফ বার্থ এবং বার্থ প্লেস সকল ডেটা ওখানে স্টোর করা থাকে। আর এটা নিশ্চয়ই কিলার হ্যাকিংয়ের মাধ্যমে করছে। কিন্তু পরবর্তী ভিকটিম কে হতে পারে বা ধনুষ্ট নক্ষত্রে আর কোন কোন ব্যক্তি শহরে আছে সেটা জানার জন্য তাদেরকে ওই ওয়েবসাইটে এন্টার করতে হবে। কিন্তু ডিজের এই যে তদন্ত চলছে এটা আনঅফিসিয়াল। অফিসিয়ালি মুভ করতে হলে তাদের অনেক জটিলতার সম্মুখীন হতে পারে। এই জন্য ডিজে ন্যায়নার সাহায্য চায়, কারণ ন্যায়না একজন অনেক বড় হ্যাকার। ডিজে ন্যায়নাকে এই বিষয়টাও বলে যে এই কাজগুলো তারা শুধুমাত্র কিলারকে ধরতেই নয়, নিখিলকে উদ্ধার করতেও কাজে আসবে। তাই ন্যায়নাও ডিজের টিমে কাজ করতে শুরু করে। আর এরপর ন্যায়না ওই ডেটাবেজ হ্যাক করে সকল তথ্য নিয়ে নেয়। আর এখান থেকে ডেটা সংগ্রহ করার পর ফিল্টার করে ডিজে আদিত্যর নামটা খুঁজে বের করে যে পরবর্তী টার্গেট এই আদিত্যই হবে। ডিজের ধারণা আদিত্য যেহেতু একজন ফেমাস ব্যক্তি আর কিলার চাইছে যে তার বিষয়টা যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, তাই সে আদিত্যকে সিলেক্ট করবে। আবার আদিত্য রিসেন্টলি তার অর্ধেক সম্পদ একটি চ্যারিটিতে দান করে দিয়েছে। এই জন্য সে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজে বেশ আলোচনায় রয়েছে। তার মানে আদিত্য অনেক ভালো একজন ব্যক্তি, আর কিলার তো এই সকল ভালো ব্যক্তিদেরকেই খুন করছে। একদিকে ডিজেয়া যখন পরবর্তী টার্গেটকে শনাক্ত করতে ব্যস্ত, অন্যদিকে নিখিল টিভির সিগন্যাল অ্যানালাইজ করে আশেপাশের পুলিশ স্টেশনের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করানোর চেষ্টা করে। এমনকি এক সময় ম্যাচ করেও যায় এবং এখানেই সে বুঝতে পারে যে সে দিল্লির আশেপাশে কোথাও আছে। তাই নিখিল আদিত্যকে মারার প্ল্যানের পাশাপাশি এই ট্র্যাপ থেকে মুক্ত হওয়ার একটি প্ল্যানও সাজায়। অন্যদিকে ডিজে এবং সিবিআই টিম আদিত্যকে ওয়ার্ন করার চেষ্টা করে যে পরবর্তী টার্গেট আদিত্য হতে পারে, কিন্তু আদিত্য তাদের কথা ইগনোর করে যায়। কিন্তু ওই রাতেই কিলার ডিজেকে কল করে জানায় যে আজ রাত 12টার সময় সে আদিত্যকে তার এঙ্গেজমেন্ট পার্টিতে সবার সামনে খুন করবে।
মানে এটা একরকম কিলার চ্যালেঞ্জ ছুড়ে দিল, যে জন্য ডিজে আদিত্য সিকিউরিটি বাড়িয়ে দেয়, এমনকি রসুলকেও সেখানে ইনভলভ করে। এখানে আমরা দেখতে পাই যে পার্টিতে আদিত্য যে ড্রিঙ্কই করছে সেটা আদিত্যকে দেওয়ার আগে টেস্ট করে তারপরে দেওয়া হচ্ছে। আর এটা নিখিল ভালো করে জানতো যে পার্টিতে আদিত্যর সিকিউরিটি অনেক টাইট থাকবে, তাই কিলারকে সে বোমের মাধ্যমে কাজটা করার প্ল্যান সাজাতে বলেছিল। আর এই বোমটি একটি ছোট্ট খেলনা ট্রাকে স্থাপন করা হয়েছিল, কিন্তু পার্টিতে এক সিকিউরিটি সে খেলনা ট্রাকটি শনাক্ত করে ফেলে এবং সাথে সাথে একটি ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেয়। সবাই ধারণা করে কিলার যে প্ল্যান করেছিল তারা হয়তো বা ওই প্ল্যানটি নষ্ট করতে সফল হয়েছে, কিন্তু হঠাৎ করে সেখানে ইলেকট্রিসিটি চলে যায়। আর ইলেকট্রিসিটি আসার পর দেখা যায় আদিত্য ডেড বডি মেঝেতে পড়ে আছে, পাশেই কিলারের সেই মাস্ক। এমনকি অন্যান্য ভিকটিমের মতো আদিত্যর রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটি কাটা হয়েছে। আর ডেড বডি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে আদিত্যকে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। মূলত সবাই যখন ধারণা করেছিল যে তারা বিপদ থেকে বেঁচে গেছে, এরপরে আদিত্য যখন শ্যাম্পেইন নিয়েছিল ওই শ্যাম্পেইন নেওয়ার সময় তখন আর টেস্ট করা হয়নি, তার মানে ওই শ্যাম্পেইনের মধ্যে কোনো কিছু মিস করা ছিল। এরপর আমাদের 10 বছর আগের একটি দৃশ্য দেখানো হয় যেখানে নিখিল শুভের সাথে দেখা করতে জেলে গিয়েছিল। নিখিলের শুভের প্রতি সম্মান এবং তার প্রতি একটা ভালোবাসা দেখে নিখিলকে শুভের অনেক পছন্দ হয়েছিল, কারণ ছোটবেলা থেকে তার বাবা রাজাচরণ শুভের সাথে শুধু বাজে ব্যবহারই করে এসেছে। তো এখান থেকে সিন প্রেজেন্টে, যেখানে আদিত্যর বডির অটোপসি করে জানা যায় আদিত্যর আগে থেকে আলসার ছিল। এই জন্য ওয়াইনের ভিতর থাকা নিউরোটক্সিন সরাসরি তার রক্তে মিলে যাওয়ার কারণে ইনস্ট্যান্ট তার মৃত্যু হয়েছে। পার্টিতে বাকি লোকদের যেহেতু আলসার ছিল না আর নিউরোটক্সিন তাদের ইসে পাওয়াও যায়নি, আর তাদের রক্তের মধ্যে নিউরোটক্সিন পাওয়া যায়নি, তাই তাদের কোনো সমস্যা হয়নি। তবে আদিত্যর বডিতে ডিজে আর দুটি কেমিক্যালস পায়, যেটা ডিজে ধারণা করে যে এই দুটি কেমিক্যাল হয়তো বা নিখিল তাকে হিন্ট হিসেবে দিয়েছে। আবার এদিকে কিলার যখন নিখিলের সাথে দেখা করে তখন নিখিলকে মিস্টিসিজমের সম্পর্কে কথা বলে, আর তখনই নিখিলের শুভের বিষয়টি মনে পড়ে, কারণ শুভ ঠিক একই রকম কথা বলছিল। এদিকে আমরা এটা নোটিস করি যে এই খুনগুলোর প্ল্যান করার পর সে নিখিলকে সিগারেটও দিয়েছে। আর এই সব কিছুর কনক্লুশনে নিখিল ধারণা করে যে এই খুনি অন্য কেউ নয়, শুভ যোশী নিজেই। অন্যদিকে কেশব ডিজেকে এই কেসে সাহায্য করছিল। কেশবের ধারণা যে এই কিলার হয়তোবা নিজেকে মিথিক্যাল ডেমন মনে করছে, আর এই সকল ভালো ব্যক্তিদেরকে খুন করে বিষ্ণুকে কালকের রূপে আবির্ভাবের জন্য একটি মেসেজ পাঠাচ্ছে। তো এর আগে আমরা যে একটি দৃশ্য দেখেছিলাম যেখানে ওই কিলার বৃদ্ধ ব্যক্তিকে মেরেছিল, সেখানে একটি মেসেজের বিষয়ে কথা বলছিল, যেখানে সেই ভালো ব্যক্তিদেরকে মেরে বিষ্ণুকে কালকের রূপে পৃথিবীতে অবতর নিতে মেসেজ পাঠাচ্ছে। শুধু তাই নয়, ডিজে কেশবকে শুভের হরস্কোপ চেক করতে বলে, যেখানে হরস্কোপ চেক করে কেশব জানায় যে শুভের কুণ্ডলী কালী নামে এক অসুরের সাথে একদম মিলে যায়। আর এই সকল তথ্য জানার পর ডিজে আরও বেশি কনফার্ম হয়ে যায় শুভ এখনও পর্যন্ত জীবিত, আর এই খুনগুলো শুভ নিজেই করছে। আবার এদিকে লোলারকে কেশবের উপর সন্দেহটা হচ্ছে, কারণ শুভ একসময় ডিজের জন্য একটি সিডি পাঠিয়েছিল যেখানে কিছু মিস্টিক্যাল কথাবার্তা ছিল। আবার কেশবও ঠিক একই রকম কথাবার্তা দিয়ে তার পডকাস্ট ভিডিও তৈরি করে। তাই লোলার কেশবের সেই পডকাস্টের সিডি নিয়ে একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের সাথে দেখা করে, আর সে এগুলো স্টাডি করে জানতে পারে যে এই সিডিগুলো দুজন ব্যক্তির ভয়েস দিয়ে তৈরি করা হয়েছে। মানে জেলে যেটা করা হচ্ছে সেটা কেশবের, আর যেটা পডকাস্ট তৈরি করা হয়েছে সেটা কেশবের নয়। তাই লোলারকের এখন কেশবের উপর সন্দেহ হচ্ছে। আবার ডিজেরা যে ওয়েবসাইটটি হ্যাক করেছিল সেখানে তার ফিল্টার করে জানতে পারে যে কিলার তার নেক্সট ভিকটিমকে সিলেক্ট করে ফেলেছে, যাদের নাম রাধিকা অথবা নীরাজ যাদব। তাই ওই দুজন ব্যক্তির সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়। তবে কিলার যখন নিখিলকে এই দুজন ব্যক্তিকে খুন করার প্ল্যানের বিষয়ে বলে তখন নিখিল আগে ন্যায়নার সাথে কথা বলাতে বাধ্য করে। নিখিলের কথা একবার আমার ওয়াইফের সাথে কথা বলিয়ে দিলে আমি প্ল্যান করে দিব, মানে কনফার্ম হতে চাচ্ছে যে ন্যানাটা জীবিত আছে কিনা। এটা মূলত নিখিলের একটা চা ছিল। তো কিলার যখন নিখিলকে ন্যানার সাথে কথা বলিয়ে দেয় তখন নিখিল ন্যানার সাথে কথা বলার সময় একটু উদ্ভটভাবে কথা বলে, যেটা ন্যানা বুঝতে পারছিল না। তবে ন্যানা ওই ভয়েসগুলো রেকর্ড করে ডিজেকে শোনায়, যেটা শুনে ডিজে বুঝতে পারে যে নিখিল ডিজেকে মেসেজ পাঠানোর চেষ্টা করছে। এমনকি নিখিল এটাই বুঝিয়েছে যে সে অন্য কোনো জায়গায় নয়, দিল্লির মধ্যে আছে। ডিজে তখন আদিত্যর বডিতে পাওয়া ওই দুটি এলিমেন্টের কথা মনে পড়ে। ডিজে ওই কেমিক্যাল দুটির অ্যাটমিক ওয়েট বের করে, আর এতে করে ডিজে বুঝতে পারে যে এটা একটা কোঅর্ডিনেটস, তার মানে ওই জায়গাতেই নিখিলকে রাখা হয়েছে। আর নিখিল হয়তো বা এই কোঅর্ডিনেটসটি পাঠানোর জন্যই ইচ্ছাপূর্বক
ড্রিঙ্কের মধ্যে ওই এক্সট্রা দুটি কেমিক্যাল মিক্স করতে বলেছিল। মূলত ওই এক্সট্রা দুটি কেমিক্যাল কোনো কাজেরই নয়। তাই সাথে সাথে সিবিআই টিম নিখিলকে উদ্ধার করতে সেই লোকেশনে চলে যায়। আর এদিকে কিলার যেন পরবর্তী ভিকটিমকে সিলেক্ট করতে না পারে, এই জন্য ডিজে ওই ওয়েবসাইটটি বন্ধ করে দিতে বলে। কিন্তু কর্তৃপক্ষ এতে রাজি হচ্ছিল না। অন্যদিকে লোলা ডিজের সাথে দেখা করে কেশবের সিডির বিষয়ে বলে। আর পুরো বিষয়টি জানার পর এখন ডিজের কেশবের উপর সন্দেহ হচ্ছে। এদিকে কিলারকে দেখা যায় ওই ওয়েবসাইট ব্যবহার করে ওমর সায়েদ নামক একজন ব্যক্তির ওমর সায়েদ নামক এক ক্লার্ককে সে টার্গেট করেছে। নাইনা ওয়েবসাইটের মধ্যে একটি বাগ সেট করে রেখেছিল, তাই যখনই কিলার ওই লোককে সিলেক্ট করেছে সাথে সাথে ন্যানার কাছে একটি নোটিফিকেশন চলে এসেছে। তবে ডিজেকে নাইনা যখনই এই বিষয়টি জানায়, ডিজে তখন নিজের নামটি ওই ডেটাবেজে দিতে প্ল্যান করে। কারণ ডিজের ধারণা যদি কিলার শুভই হয়ে থাকে তাহলে ডিজের নাম ওই ডেটাবেজে দেখলে অবশ্যই তাকে পরবর্তী টার্গেট হিসেবে সিলেক্ট করবেই। যদিও নাইনা এই বিষয়টি করতে চাচ্ছিল না, কিন্তু ডিজের অনুরোধে শেষ পর্যন্ত করতে হয়। আর এরপরই দেখা যায় যে কিলার পরবর্তীতে ওই ডেটাবেজে যখন তার নেক্সট ভিকটিমকে খুঁজছিল, তার নেক্সট টার্গেটকে খুঁজছিল, তখনই সে ডিজের প্রোফাইলটি দেখতে পেয়ে ডিজেকে সিলেক্ট করে। এমনকি ডিজের ফটোসহ তার প্রোফাইল নিখিলকে পাঠায় যাতে নিখিল ডিজেকে খুন করতে একটি সুন্দর প্ল্যান তৈরি করতে পারে। পুলিশকে দেখা যায় সিবিআইয়ের তথ্য মতে তারা সেই কোঅর্ডিনেটসে পৌঁছে নিখিলকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সেখানে শুধু পুরাতন এবং খালি বিল্ডিং পাওয়া যাচ্ছিল। আর এদের মধ্যে একটি বিল্ডিংয়েই তারা অনেকগুলো কম্পিউটার এবং মেশিন পায়। আর এই সেই জায়গা যেখানে বসে কিলার সব কিছু অপারেট করছে। তবে তারা কিছু করে ওঠার আগেই হঠাৎ করে কিলার সেখানে এসে দুজনকে শ্যুট করে মেরে ফেলে। এরপর আমাদের বানারসের 10 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ডিজে এবং নিখিলকে শুভর ব্যাপারে তর্ক করতে দেখি। মূলত শুভ ওই সময় অপ্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু ডিজে শুভের বার্থ সার্টিফিকেট নকল করে শুভের 18 বছর পূর্ণ হয়েছে দেখিয়ে শুভকে জেলে পাঠিয়েছিল। না হলে শুভকে ওই সময় জুভেনাইল সেন্টারে পাঠানো হতো। কিন্তু নিখিল এই বিষয়টা কখনোই করতে চায়নি। নিখিলের কথা প্রথমত এই বিষয়টা অন্যায়, আর জেলে পাঠানোর কারণে শুভের মানসিক অবস্থার আরও বেশি অবনতি হবে। কিন্তু ডিজের কথা শুভ অনেক বেশি ডেঞ্জারাস। ও নিজের বাবাকে বিষ দিয়ে মেরেছে। এমন ব্যক্তি যদি সমাজে থাকে তাহলে সমাজ কখনোই নিরাপদ থাকবে না। আর এই বিষয় নিয়ে নিখিল ওই সময় সিবিআই থেকে রিজাইন দিয়ে নায়নার কাছে ইউএসএ চলে গিয়েছিল। এখান থেকে সিন প্রেজেন্টে, যেখানে দেখা যায় কিলার যে 3 জনকে টার্গেট করেছিল, নিরাজ, রাধিকা এবং ওমর, এই 3 জন ব্যক্তি নিখোঁজ। তবে 3 জন ব্যক্তিকে একটি রুমের মধ্যে আটকানো অবস্থায় দেখতে পাওয়া যায়। মূলত কিলার এই 3 জনকে একটি কন্টেনারের মধ্যে আটকে রেখেছে। আর এখানে 3 জনের জন্য ঠিক ততটুকু অক্সিজেন রাখা হয়েছে যতটুকু অক্সিজেনে তারা 3 জন ব্যক্তি 12 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারবে। এদিকে ডিজের যেহেতু কেশবের উপর সন্দেহ হচ্ছিল, তাই রসুল আর লোলারকে সে কেশবের বাড়িতে পাঠায়। আবার কেশবের সম্পর্কে নায়না রিসার্চ করে জানতে পারে 2008-এর আগে কেশবের সম্পর্কে কোনো তথ্যই নেই। আর কেশবের যে সকল ডকুমেন্টস আছে, যেমন বার্থ সার্টিফিকেট, এই সব কিছুই ফ্যাব্রিকেটেড। এতে করে ডিজের এখন মনে হচ্ছে যে এই কেশবই হয়তো শুভ। আবার এদিকে কিলারকে দেখা যায় রিয়াকে হত্যার কথা বলে নিখিলকে ব্ল্যাকমেইল করে ডিজেকে হত্যার প্ল্যান জানতে চাচ্ছে, যে জন্য নিখিল একসময় বাধ্য হয়ে ডিজেকে হত্যা করার প্ল্যান বলে দেয়, যে জন্য কিলার তার প্রস্তুতি শুরু করে। আর এদিকে এই সুযোগে নিখিল নিজেকে আঘাত করে রক্তাক্ত করে এবং কিলারকে বলে যে তার নোজ ব্লিডিংয়ের প্রবলেম আছে। এই জন্য কিলার নিখিলকে 1 গ্লাস পানি এনে দেয়, কিন্তু নিখিল চতুরতার সাথে ওই পানি ফেলে দিয়ে কিলার যে আগেরবার তাকে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে গিয়েছিল ওই ট্যাবলেটগুলো ক্রাশ করে সেগুলোতে একটা পাউডার তৈরি করে ওই গ্লাসের গায়ে লেগে থাকা কিলারের ফিঙ্গারপ্রিন্ট তুলে নেয় এবং সুযোগ বুঝে ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ওই রুমের ইলেকট্রিক ডোর খুলে সেখান থেকে বের হয়ে যায় এবং বাইরে এসেই দেখে এখানে অনেকগুলো কম্পিউটার এবং সার্ভার সেট করা। তবে আশেপাশে কিলারের কোনো চিহ্ন নেই। আবার এদিকে কেশবের বাড়িতে তদন্ত করতে গিয়ে লোলার রসুলের হাতে একটি বার্ন মার্ক দেখতে পায়। আর এটা দেখে লোলারকে এখন রসুলের প্রতি সন্দেহ হচ্ছে। এদিকে কিলার জেলে চলে গেছে। সেখানে তারা ভলিবল খেলছিল। আর খেলার মধ্যে একসময় বলটি পাশে চলে গেলে একটি ছেলেকে দেখা যায় বলটি চেঞ্জ করে দিচ্ছে। মূলত এই বলের মধ্যে বোম তৈরি করার ইকুইপমেন্ট রাখা ছিল। আবার এদিকে ডিজে এবং নায়না কেশবকে ট্র্যাক করে ফেলে এবং লোলার রসুলকে নিয়ে সেখানে গিয়ে একটি কারের ভিতর থেকে কেশবকে অ্যারেস্ট করে। ঠিক তখনই লোলার্কের কাছে একটি কল আসে, যেখানে লোলার কিছু লিড পায়।
তবে রসুল লোলারকের সাথে যেতে চাচ্ছিল। এদিকে যে 3 জন ব্যক্তিকে ওই কন্টেনারের মধ্যে রাখা হয়েছিল, হঠাৎ করে তাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে নিজেদের মধ্যে তারা লড়াই করছে। লোলার্কের আগে থেকেই রসুলের উপর সন্দেহ ছিল, তাই যাওয়ার সময় লোলার্ক রসুলকে তার পাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। এমনকি এক সময় রসুলকে তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলে দিতে বলে। তবে লোলার্ক তার বন্ধুর সাথে কথা বলেও কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছিল না। মূলত লোলার্ক ভালো করেই জানে যে 2008 সালে বানারসের জেলে অগ্নিকাণ্ডের কারণে শুভ এবং তার 3 সহযোগী বন্ধু একসাথে মারা গিয়েছিল। তাই রসুলের হাতে ওই বার্নমার্ক দেখে লোলার্কের মনে হচ্ছিল রসুলই হয়তোবা শুভ, কিন্তু এমন কোনো প্রমাণই লোলার্ক পাচ্ছে না। কিন্তু রসুল একসময় বলে যে লোলার্ক যে লিড পেয়েছে সেটা সামনের রাস্তাতেই আছে, কিন্তু লোলার্কের কথা লিডের বিষয়ে তো সে রসুলের সাথে এখনো পর্যন্ত আলোচনাই করেনি। আবার এদিকে কারাগারে দেখা যায় কিলার সেখানে বোম ফাটিয়ে পুরো কারাগারের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করে ফেলেছে। নিখিলও ভালো করে জানতো যে কিলার ডিজেকে মারতেই সেখানে গিয়েছে, তাই নিখিল বাইরে এসে কারা কর্তৃপক্ষকে কল করে সেখানে ওয়ার্ন করার চেষ্টা করে, কিন্তু সেখানের পরিস্থিতি সামলাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছিল, যে জন্য নিখিলের কথা তারা কোনো গুরুত্ব দিতে পারছে না। তবে কিলার ডিজেকে মারতে গেলে ডিজেই উল্টো কিলারকে ধরে ফেলে এবং এরপরে ডিজের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায় যে এই মিশনে শুভ একা নয়, তার সাথে আরও অনেক সাথী আছে। আমরা আগেও দেখেছিলাম শুভ যখন জেলে ছিল তখন সেখানে একটি রিলিজিয়াস কাল্ট তৈরি করে ফেলেছিল এবং তার বেশ কিছু ফলোয়ারও ছিল যারা শুভের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। তাই এই যে ব্যক্তি ডিজেকে মারতে এসেছে সে অন্য কেউ নয়, শুভেরই এক ফলোয়ার। এর মধ্যে ডিজের কাছে খবর আসে যে তারা কেশবকেও অ্যারেস্ট করেছে। তাই ডিজে কেশবকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু প্রাথমিক পর্যায়ে কেশব কোনো কথার উত্তর না দেয় ডিজে একসময় কেশবকে ট্রুথ সিরাম দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এদিকে রসুল এবং লোলার্ককে দেখা যায় নিখিলকে যেখানে আটকে রাখা হয়েছিল ঠিক সেইখানে পৌঁছে গেছে। আর এখানেই রসুলের ব্যাগ থেকে একটু নোটবুক পড়ে যাওয়ায় লোলার্ক ওই নোটবুক খুলেই দেখে এই নোটবুকের মধ্যে ঠিক একই রকম স্কেচ তৈরি করা আছে যেমনটা সে বানারসে শুভের বাড়িতে থাকা তার পুরাতন নোটবুকে দেখেছিল। আর শুভ বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে লোলার্ককে আঘাত করে একটি চেয়ারে বেঁধে রাখে। আর এরপরই রসুল লোলার্ককে জানায় যে ছোটোবেলায় সে যখন পড়াশোনা করত তখন ওর টিচার তাকে আঘাত করায় সে উল্টো তার টিচারকে খুন করেছিল। আর এই কথায় কথায় রসুল লোলার্ককে এটাও জানায় যে সে লোলার্ককে পয়জন দিয়ে দিয়েছে। অন্যদিকে নিখিল সিসিটিভি ক্যামেরাতে ওই 3 ব্যক্তিকে ওই কন্টেনারের মধ্যে দেখে ন্যানাকে কল করে দ্রুত বিষয়টি জানিয়ে দেয়। আবার সিবিআই অফিসে ডিজে তখন কোশ্চেন করছিল, তখনই কথায় কথায় ডিজে শুভের বিষয়টি বলে যে সে কিভাবে শুভের বয়স জালিয়াতি করে তাকে জেলে পাঠিয়েছিল। আর এখানে যা কিছু হচ্ছে রসুল এবং লোলার্ক ওই জায়গাতে বসে সব কিছুই দেখতে পাচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিজেকে 3টি পয়জন পিলের কথা বলে যে ডিজে যদি এই পয়জন পিলগুলো খেয়ে নেয় তাহলে তার এক একটা পয়জন পিলের বিনিময়ে সে 3টি গুরুত্বপূর্ণ লিড দিবে যেগুলো ব্যবহার করে সিবিআই ওই 3 ব্যক্তিকে উদ্ধার করতে পারবে। ডিজেও এই জন্য একটি পয়জন পিল খেয়ে নেয় আর সাথে সাথেই কেশব একটি ফ্যাক্টরির নাম বলে। ডিজেও আর এক মুহূর্ত দেরি না করে নিখিলকে ওই ফ্যাক্টরির কথা বলে দেয়। নিখিলও দ্রুত ওই ফ্যাক্টরির দিকে চলে যায়। ডিজে রসুলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু রসুলের ফোন বন্ধ। পয়জন পিল খাওয়ার কারণে ডিজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তারপর ডিজে সেকেন্ড পিল নিয়ে নেয়। কেশব ডিজেকে ওই কন্টেনার লোকেশন বলে দেয়। আর ডিজে নিখিলকে ইনফরমেশন দেয়া মাত্রই নিখিল ওই নিখিলের কন্টেনার পর্যন্ত পৌঁছেও যায়। ভিতরে তখন ওই 3 জন ব্যক্তি নিজেদের মধ্যে ফাইট করছে। বাইরের দরজায় একটি ইলেকট্রিক লক লাগানো ছিল। নিখিলের লকটি খোলার চেষ্টা করছিল। এর মধ্যে নায়না এবং সিবিআই টিমও সেখানে পৌঁছে যায়। এরপর নায়না ওই লকটি ডিকোড করার চেষ্টা করে। আর এটা দেখে রসুল ভয় পেয়ে যায়, কারণ রসুল ভয় পাচ্ছিল নায়না হয়তোবা খুলে ফেলতে পারে। তাই রসুল ভয়েস মডিফাই করে নায়নার সাথে কথা বলে নিখিলের সাথে কথা বলতে চায়। রসুল নিখিলকে বলে নায়না যেন ওই লক খোলার চেষ্টা না করে। বলা মাত্রই নিখিল নায়নাকে আটকে দেয়। এরপর রসুল নিখিলকে 2টি অপশন দেয় যে নিখিলের সামনে 2টি অপশন আছে। এক, নিখিল তার মেয়ে রিয়াকে বাঁচাতে পারবে, আর অন্যদিকে 3 জনকে। এখন নিখিল কাকে বেছে নিবে এটা রসুল নিখিলের উপরই ছেড়ে দেয়। নিখিলও ভালো করেই জানে এই 3 জন ব্যক্তি মারা গেলে পুরো শহরে একটা হাঙ্গামা তৈরি হবে, সাথে শুভই জিতবে। তাই নিখিল অনেক চিন্তাভাবনা করে রিয়াকে স্যাক্রিফাইস করে। আবার অন্যদিকে সিবিআই অফিসে কেশব ডিজেকে সুর অসুর নিয়ে বিভিন্ন কথা বলছিল, কিন্তু ডিজে নিজেকে প্রমাণ করতে শেষ পর্যন্ত 3য় পিলটিও খেয়ে নেয়।
আর এদিকে নিখিলের ওই সিদ্ধান্তে রসুল ওই দরজাটি খুলে দেয়। পিছে থেকে লোলার তখন বলছিল শুভ হেরে গেছে, আর এর আগে রসুল একসময় লোলারকে শ্যুট করে দেয়। এদিকে ডিজের কিছু হওয়ার আগে সেখানে ডক্টর পৌঁছে যায়, আবার ওই 3জন ব্যক্তিকেও উদ্ধার করা হয়। ঠিক একই সময় অন্যদিকে রিয়ার যে বেবিসিটার ছিল, মানে রিয়াকে যে দেখাশোনা করত, সে রিয়ার খাবারের মধ্যে পয়জন মিশিয়ে দেয়, যে জন্য রিয়ার মৃত্যু হয়। আবার অন্যদিকে সেখানে যে জার্নালিস্ট রাধিকা ছিল, বাইরে আসার পর পুলিশের গান নিয়ে নীরাজকে শ্যুট করে দেয়। নিখিলও ভালো করে জানতো তার সাথে কি হতে যাচ্ছে, তাই নিখিল দ্রুত বাড়িতে ফিরে যায় আর সেখানে গিয়ে রিয়ার ডেড বডিটি পায়। যদিও রসুলের সম্পর্কে এখনও কোনো তথ্য তা কেউ জানতে পারেনি, কিন্তু কেশব যেহেতু তাদের কাস্টডিতে আছে, সিবিআই ধরেই নেয় যে কেশবই হয়তো শুভ। আর এই ঘটনার পর ডিজেকে টেম্পোরারি সাসপেন্ড করে দেওয়া হয়। আবার নিখিল ইচ্ছা করলে নিজের মেয়েকে বাঁচাতে পারত, কিন্তু নিজের মেয়েকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে বাঁচানোর কারণে নয়না নিখিলের উপর রাগ করে নিখিলকে ছেড়ে আবার ইউএসএ চলে যায়। এর ঠিক 2 সপ্তাহ পর নিখিল ডিজের সাথে দেখা করে, আর এখানেই নিখিল ডিজেকেই এই সব কিছু যেন দায়ী করছিল। কারণ নিখিলের কথা, ডিজে যদি শুভের সাথে ওই সময় অন্যায় না করত তাহলে হয়তো বা এসব আর হতো না। তবে তখনই রসুল এসে নিখিলকে সেখান থেকে নিয়ে যায়। আর যাওয়ার সময় রসুল অদ্ভুতভাবে ডিজের দিকে তাকালে ডিজে রসুলের এমন চাহনি দেখেই সন্দেহ করে বসে। এর ভিতর দিয়ে মূলত ওষুধ সিজনার গল্প শেষ হয়।